হ্যালো কালিবিয়ান কুইন ফারিস্তা পঞ্চম কিস্তিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন কালিব আব্বার ভাইয়ের লেখা ফারিস্তা টু কুইন ফারিস্তা। এখনো যারা এর বিগত এপিসোডগুলো শুনেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বা লিঙ্ক থেকে এই গল্পের বিগত এপিসোডগুলো শুনে নেবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। জান্নাত খাটের উপর জড়সড় হয়ে বসে আছে। বাইরে থেকে সেই ভারী কণ্ঠে আবার বলল, ভয় পেও না, দরজা খোলো। জান্নাত এবার সাহস সঞ্চয় করে খাট থেকে নেমে দরজার কাছে গেল। চাপা গলায় জিজ্ঞেস করলো, কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি। জান্নাত এবার বেশ বিরক্ত হয়ে বলল, আমি কে? ওপাশ থেকে একটা সুন্দর হাসি দিয়ে বলল, তোমার স্মৃতির শক্তি হারিয়ে গিয়েছে নাকি? তুমি কে সেটা আমাকে জিজ্ঞেস করছো? জান্নাত বলল, আজব তো, আমি জিজ্ঞেস করছি আপনি কে, আর এত রাতে দরজায় নক করেছেন কেন? ওপাশ থেকে বলল, সেটা তো দরজা খুললেই দেখতে পাবে, আর আমি চাইলে কিন্তু বন্ধ দরজা ভেদ করে প্রবেশ করতে পারতাম, কিন্তু চিন্তা করলাম একটা মেয়ের বাসায় তার অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক হবে না। জান্নাত অবাক হয়ে এবার তাড়াতাড়ি দরজা খুলে দিল। একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে, ঠোঁটের কোণে এক চিলতি হাসি। জান্নাত জিজ্ঞেস করলো, কে আপনি? সে বলল, আমার নাম পাইথন। জান্নাত বলল, তার মানে আপনি? পাইথন বলল, হ্যাঁ, আমি অন্য জগতের বাসিন্দা। মানে ফারিস্তা আমাকে পাঠিয়েছে তোমার কাছে, তো ওখানেই দাঁড়িয়ে থাকবো, ওনাকে ভিতরে আসতে বলবে। জান্নাত বলল, রানী ফারিস্তার কাছ থেকে আসছেন আপনি, আগে বলবেন তো, ভেতরে আসেন। পাইথন জান্নাতের বাসার দরজার তুলনায় একটু বেশি লম্বা, তাই বাসায় ঢোকার সময় দরজার ওপারে ভাগের সাথে ঠাস করে বাড়ি খেল। মাথা ডলতে ডলতে বলল, তোমরা দরজাগুলো এত নিচু করে বানাও কেন? জান্নাত হাসি দিয়ে বলল, কারণ আমাদের ঘরে মানুষ প্রবেশ করে, 10 ফুট 12 ফুটের কোনো ভূত না। পাইথন বলল, ভূত বলে গালি দিয়েন না, তোমার আমাকে ভয় পাওয়া উচিত, দেখো তো এটা কিসের গন্ধ। এই বলে পাইথন জান্নাতের মুখের কাছে গিয়ে নিঃশ্বাস ছাড়লো। জান্নাত নাক মুখ বন্ধে চেপে বমি বমি ভাব করে বলল, ছি, এটা কিসের গন্ধ? আপনি কি সকলের কার্য মুখ দিয়ে সম্পাদন করেন নাকি? পাইথন একটু হেসে বলল, অনেকদিন পর পৃথিবীতে আসলাম, তাই প্রথমে গিয়েছিলাম পৃথিবীর অবস্থান করে আমার কিছু বিশ্বস্ত সাথীর কাছে। গিয়ে দেখলাম তারা খুব মজা করে একটা সদ্য দাফন করা যাওয়া মৃতদেহ খাচ্ছে। লোভ সামলাতে না পেরে আমিও যোগ দিলাম তাদের সাথে। জান্নাত বলল, তার মানে আপনি মারিদ জিন না? পাইথন বলল, কিভাবে বুঝলে? জান্নাত বলল, কারণ মারিদ জিনরা কখনো মৃত মানুষ খায় না, বা জীবিত মানুষের মাথা বাদে সব খেয়ে নেয়। পাইথন বলল, হ্যাঁ, আমি আসলে ইফরিত জিন, কিন্তু ভুলদের সাথে থাকতে থাকতে আমি তাদের মতোই হয়ে গিয়েছি। জান্নাত বলল, তাহলে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? রানী ফারিস্তাই আপনাকে পাঠিয়েছে। পাইথন বলল, তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু উত্তরটা একটু পরে পাবে। এখন মূল কথায় আসি। রানী ফারিস্তা তোমার কাছে একটা আমানত রেখেছে, আমি সেটাই নিতে এসেছি তার হুকুমে। জান্নাত চলে গেল তার অতীতে। ফারিস্তা যখন রানী হয়ে প্রথম পৃথিবীতে এসেছিল তালিফিয়ার সাথে দেখা করার জন্য, তার আগে ফারিস্তা গিয়েছিল জান্নাতের সাথে দেখা করতে। একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে ফারিস্তা জান্নাতকে দেখা দিয়েছিল। জান্নাতের কাছে গিয়ে ফারিস্তা বলেছিল, তোমার বাবা আমার কারণেই মারা গিয়েছে, আমি যদি তার টেম্পুতে না উঠতাম সেদিন, তাহলে হয়তো আজ সে জীবিত থাকতো। জান্নাত কিছু বুঝতে না পেরে বলল, তাহলে কি আপনিই মেরেছিলেন আমার বাবাকে? ফারিস্তা বলল, না, আমি মারিনি, তাকে মেরেছিল ডাকুসিয়া, আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। জান্নাত বলল, আপনি আসলে কে? ফারিস্তা মুচকি হেসে তার রূপ বদল করে রানী রূপে ফিরে এসে জান্নাত ভয় পেয়ে সেখান থেকে দূরে পালানোর চেষ্টা করলো, কিন্তু ফারিস্তা তাকে আটকে নিল এবং বলল, পালাতে হবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না। জান্নাত ভয়ে কান্না করতে করতে বলল, আপনি কি চান আমার কাছে? ফারিস্তা সেই কানের দুল জোড়া বের করে জান্নাতের হাতে দিয়ে বলল, এর একটা আমি তোমার বাবার কাছে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য, কিন্তু তোমার বাবা তোমার কাছে পৌঁছানোর আগেই চলে গেল। তারপর আমি ঠিক করে রেখেছিলাম পৃথিবীতে আমার কাজ শেষ হলে তোমাকে 2টা কানের দুলই উপহার দেব, কিন্তু একটা দখল করে নিয়েছিল লিয়াকত আলী নামের একজন ইন্সপেক্টর, তাকে ধোকা দিয়ে তার কাছ থেকে এটা নিজের কাছে নিয়ে নিয়েছিলাম, আর আজ আমি তোমার বাবার না দিতে পারা সেই উপহারটা তোমাকে দিতে এসেছি। জান্নাত কানের দুলগুলো হাতে নিয়ে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? ফারিস্তা বলল, এটা তোমার মনকে জিজ্ঞেস করো, কারণ কেউ নিজেকে তোমার কাছে খারাপ বলবে না, তাই বিশ্বাস তাকেই করবে যাকে তোমার মনে ধরে। জান্নাত খুশি হয়ে বলল, আমি তো এখন নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে অন্য জগতের রানী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কি আপনাকে স্পর্শ করে দেখতে পারি একবার? ফারিস্তা সুন্দর করে হাসি দিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে আর বলল, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো, আর এখন তুমি আমার কাছে যে কোনো একটা ইচ্ছে জানতে পারো, আমি সেটা পূরণ করব। জান্নাত বলল, আপনি আমাকে দেখা দিয়েছেন, আমার বাবার দিতে চাওয়া শেষ উপহারটা আমাকে ফিরিয়ে দিলেন, এতেই আমি খুশি, আমার কোনো ইচ্ছে নেই। ফারিস্তা বলল, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে নিজ ইচ্ছেতে একটা জিনিস উপহার দিলাম। জান্নাত বলল, কি সেটা? ফারিস্তা হেসে বলল, সময় হলেই বুঝতে পারবে।
আর এখন তোমাকে একটা আমানত দিতে চাই, কারণ তুমি বিশ্বস্ত, এটা তোমার কাছে থাকলে কেউ সন্দেহ করবে না। জান্নাত বলল, আমানত? কিসের আমানত? ফারিস্তা একটা সুন্দর পরিষ্কার দেখতে পুতুল বের করে জান্নাতের হাতে দিল আর বলল, এটা আমার মেয়ের পুতুল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সব শয়তানি শক্তি চাইবে এই পুতুলের কাছে পৌঁছাতে, তাই আমি এটা নিজের কাছে রাখতে পারবো না, তোমার কাছে রেখে দিলাম, সময় হলে আমি নিয়ে নিব। জান্নাত বলল, কিন্তু আমি কি পারবো আপনার এই আমানত রক্ষা করতে? ফারিস্তা বলল, তুমি পারবে। এর আগেও আমার পূর্বপুরুষদের আমানত পৃথিবীর এক মানব শক্তির কাছে আমানত ছিল, তবে খেয়াল রেখো এ সম্পর্কে তুমি আর আমি ছাড়া আর কেউ যেন কিছু না জানে। জান্নাত তার অতীত থেকে ফিরে এলো। পাইথন বলল, কি মনে পড়েছে সেই আমানতের কথা? জান্নাত বলল, হ্যাঁ, কিন্তু আমার না এখনো আপনাকে বিশ্বাস হচ্ছে না। সত্যি কি রানী ফারিস্তা আপনাকে পাঠিয়েছে? সে নিজে কেন এলো না? পাইথন বলল, পরিস্থিতি খারাপ অনেক, যে কোনো সময় রানী ফারিস্তার রাজ্যে আক্রমণ হতে পারে, তাই সে নিজে না এসে আমাকে পাঠিয়েছে। দৃশ্য চলে গেল মারিত রাজ্যে। রানী ফারিস্তার সভা ডেকেছে, সবাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাইবা সেখানে ছিল না। রানী ফারিস্তা সবার উদ্দেশ্যে বলল, আজকে বিশ্বাসঘাতক নিজে এসে আমার কাছে ধরা দেওয়ার কথা, কিন্তু কেউ আসেনি, তার মানে আমার রাজ্যে সবাই সাধু, কারণ মুখে কোনো কথা নেই। ফারিস্তা সবার দিকে একবার করে নজর দিল, তারপর বলল, ঠিক আছে, সুযোগ শেষ, এবার আমি খুঁজে বের করবো বিশ্বাসঘাতককে, তারপর তাকে দুভাগ করে ফেলবো। এর মাঝেই তাইবা ফারিস্তার আরাম করার কক্ষের সামনে থাকা প্রহরীর জামার কলার ধরে টানতে টানতে রাজ দরবারে উপস্থিত হলো এবং তাকে ছুঁড়ে ফেলে বলল ফারিস্তার পায়ের সামনে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ফারিস্তা তাইবাকে জিজ্ঞেস করলো, এসব কি তাইবা, কি হচ্ছে এখানে? তাইবা বলল, মহামান্য রানী, আপনার আর কষ্ট করে বিশ্বাসঘাতক খোঁজা লাগবে না, আমি তাকে আপনার পায়ের কাছে এনে দিয়েছি। রানী ফারিস্তা পায়ের কাছে থাকা তার দিকে তাকিয়ে দেখলো কেমন যেন এক ঘোড়ার মাঝে আছে সে। তার চেহারার ধরা পড়ার বিন্দু মাত্র ভয় নেই, সে যেন নিজের মাঝে মজুদ নেই, তার চোখে কোনো অভিব্যক্তি নেই। ফারিস্তা বলল, সে তো আমার কক্ষের বাইরে থেকে একজন প্রহরী, সে কিভাবে বিশ্বাসঘাতক হতে পারে? কি প্রমাণ আছে তোমার কাছে? তাইবা ফারিস্তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। তাইবা তাড়াতাড়ি করে ডাইনির কাছে গিয়ে বলল, এই বুড়ি, আজকের মধ্যে যদি বিশ্বাসঘাতক ধরা না পড়ে তাহলে ফারিস্তা নিজে নেমে যাবে বিশ্বাসঘাতক খুঁজতে, আর ফারিস্তা যদি নেমে যায় তাহলে আমাদের ধরা পড়তে বেশিক্ষণ লাগবে না, এখন কি করা যায়? ডাইনি বলল, এটা তো মহা মুশকিল, তাহলে এক কাজ কর, তুই নিজেই বিশ্বাসঘাতককে তার কাছে নিয়ে যা। তাইবা বলল, যা বলার পরিষ্কার করে বল। ডাইনি বলল, একজনকে নিয়ে আয় আমার কাছে, তাকে আমি কিছুক্ষণের জন্য সবকিছু ভুলিয়ে দেবো, কিছুক্ষণের জন্য তুই যা বলবি সে তাই শুনবি, তার উপর ওই জাদুর প্রভাব কাটার আগেই ফারিস্তার সামনে তাকে বিশ্বাসঘাতক হিসেবে হাজির করবি, আর তার মাথায় একটা কথাই আটকে দিবি, আমি বিশ্বাসঘাতক, আমাকে মেরে ফেলো। তাইবা একটা শয়তানি হাসি দিয়ে বলল, বাহ, কোনো গাছের পাতা খাওয়ার যে দিন দিন এত বুদ্ধি হচ্ছে মাথায়, আমি এখনই কাউকে নিয়ে আসছি, বিশ্বাসঘাতক ধরা পড়ে গেলে আর ফারিস্তা এটা নিয়ে ভাববে না। দৃশ্য বর্তমানে ফিরে এলো। তাইবা বলল, রানী ফারিস্তা, আমি তাকে জঙ্গলের একটা অন্ধকার গুহার দিকে যেতে দেখে তার পিছু দিয়েছিলাম, সেখানে গিয়ে আমি সেই 30 জন মানুষের মাথাবিহীন শরীর পেয়েছি, সে সেগুলো খাচ্ছিল একটা একটা করে। ফারিস্তা এটা শুনে ওই প্রহরীকে জিজ্ঞেস করলো, তাইবা যেটা বলছে সেটা কি সত্যি? প্রহরী বলল, আমি বিশ্বাসঘাতক, আমাকে মেরে ফেলো। তাইবা বলল, সে নিজের মুখে স্বীকার করছে, তাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হোক। ফারিস্তা বলল, না, এখনো নিশ্চিত না আমি, আমাকে সেখানে নিয়ে চলো যেখানে সে 30 জন মানুষের শরীর লুকিয়ে রেখেছে। তাই এবার না চাইতেও বললো, ঠিক আছে, চলুন রানী ফারিস্তা, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। ফারিস্তা অন্যান্য প্রহরীদের নির্দেশ দিল তাকে কারাগারে নিয়ে যেতে। ফিরে আসার আগ পর্যন্ত প্রহরীরা তার দিকে এগিয়ে আসলো তাকে ধরার জন্য। তাইবা সুযোগ বুঝে ওই প্রহরীর চোখে চোখ রেখে কিছু একটা ইশারা করলো। এ থেকে বুঝতে পারি সে সম্পূর্ণ এখন তাইবার নিয়ন্ত্রণে আছে। তাইবা ইশারা পাওয়ার সাথে সাথে সে হিংস্র হয়ে একজন প্রহরীর তরবারি কেড়ে নিয়ে রানী ফারিস্তার উপর আক্রমণ করলো। তাইবা বিদ্যুৎ বেগে গিয়ে ফারিস্তার উপর আক্রমণ হওয়ার আগেই তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেললো। ফারিস্তা ঘটনার আকস্মিকতায় বুঝতেই পারলো না এসব তাইবার চোখের ইশারায় হয়েছে। তাইবা আগেই পরিকল্পনা করেছিল তাকে বিশ্বাসঘাতক প্রমাণ করে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, না হলে যে কোনো সময় তার হুঁশ ফিরে এলে সমস্ত পরিকল্পনা বিফলে চলে যাবে। তাইবা তার পরিকল্পনায় সফল হয়েছে। ফারিস্তা তাইবার এই চালাকি ধরতে পারলো না, তাই ফারিস্তা ভেবে নিল তাইবা তাকে বাঁচিয়েছে। তাইবাকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই সকল বিপদ আপদে আমার সামনে ঢাল হয়ে দাঁড়াবি, তুই আমার অনেক চিন্তা দূর করে দিয়েছিস বিশ্বাসঘাতক নিজ দায়িত্ব প্রকাশ করে। তাইবা বলল, তোর পিঠ পেছনে যে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি তাকে এভাবেই মাথা আলাদা করে ফেলবো, তোর মতো রানী অমর হোক। ফারিস্তা খুব খুশি হলো এবং একসাথে রাতার খাবার খাওয়ার জন্য তাইবাকে আমন্ত্রণ করলো। তাইবাও হাসি মুখে তা গ্রহণ করলো। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি পাইথনের নেতৃত্বে একটা ছোট সৈন্যদলকে পাঠালো মারিত রাজ্যে আক্রমণ করার জন্য। এই আক্রমণ হবে শুধু ফারিস্তাকে ভয় দেখানোর জন্য, এরপর যদি সে আপোষ না করে তাহলে চূড়ান্ত আক্রমণ করা হবে।
পাইথন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো। এর মাঝে অধিকাংশ সৈন্য পাইথনের বাধ্য করত, কিন্তু কিছু সৈন্য আছে যাদের কাছে এখনো পাইথনের বাণী পৌঁছায়নি। হঠাৎ ঘোড়ায় চড়ে পাইথনের সেই সবচেয়ে বিশ্বস্ত সৈনিক এসে পাইথনের কানে একটা খবর দিল। খবরটা শুনে পাইথনের চোখ বড় বড় হয়ে গেল। পাইথন সবার উদ্দেশ্যে বলল, তোমরা মারিত রাজ্যে প্রবেশ করার গোপন পথের সামনে গিয়ে অপেক্ষা করো, আমি সময় মতো পৌঁছে যাব। দৃশ্য চলে এলো পৃথিবীতে। দেখা গেল জান্নাতের বাসা থেকে পাইথন বের হয়ে যাচ্ছে পুতুলটা হাতে নিয়ে, মুখে তার পৈশাচিক হাসি। আজকে ভোরে তালিফ আর জিজা জগিং এ বের হয়েছে। জিজা তার শক্তি ব্যবহার করে রকেট গতিতে সবার আগে মাঠে এসে বসে গুনগুন করে গান গাইতে লাগলো। প্রায় 10 মিনিট দৌড়ে হাঁপাতে হাঁপাতে তালিফ এসে বলল, এটা কিন্তু ঠিক না হলো না জিজা, জগিং এভাবে হয় না, ধীরে ধীরে দৌড়াতে হয়। জিজা বলল, আচ্ছা আমি যদি এই গতিতে দৌড়াই তাহলে মারিত রাজ্যে পৌঁছতে কতদিন লাগবে? তালিফ বলল, সেটা জেনে তোমার কাজ কি? তোমার মা যখন তোমাকে অনুমতি দিবে তখনই তুমি মারিত রাজ্যে পৌঁছাতে পারবে, তার আগে না, বুঝছো? জিজা বলল, কিন্তু আমাকে কয়েকদিন যাবত অনেক টানে মারিত রাজ্য, আমার মনে হয় কেউ আমার জন্য অপেক্ষা করছে, সে আমাকে ডাকে প্রতিনিয়ত, আমার কাছে সাহায্য চায়। তালিফ ধমক দিয়ে বলে, চুপ, এসব শুধু তোমার মনের ভুল, আমার কাছে বলছো বলছো, তোমার মায়ের কাছে এসব কথা বলো না, তাহলে অনেক রাগ করবে। জিজা বলল, তোমার কি আমার কাছে কিছু লুকাচ্ছ ছোটবেলা থেকে? তালিফ কথা ঘুরিয়ে পকেট থেকে একটা চকলেট বের করে বলল, হ্যাঁ এটা লুকাচ্ছিলাম, তবে কারো যদি এটা না লাগে তাহলে আবার লুকিয়ে ফেলি। জিজা বলল, এই না না, আমার লাগবে। এই বলে ছু মেরে তালিফের হাত থেকে চকলেটটা নিয়ে খেতে খেতে বলল, আজকে দুপুরে স্পেশাল কিছু রান্না করবে আমার জন্য? তালিফ বলল, বিরিয়ানি। জিজা ভুরু কুচকে বলল, বিরিয়ানি মানে? তোমাকে কি আমি বিড়ি আনতে বলছি? তুমি আমাকে বিড়ি খাওয়াবে দুপুরে? তুমি না তোমার দাদির কিরাও কেটেছিলে, আর বিড়ি খাবে না? উপর থেকে তালিফের দাদি বলল, এইবার খালি আমার নামে কিরা কাটতে দেখ, এখান থেকে তোর মাথায় আমি সেফ ফালাইমু। তালিফ কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আরে মা, বিরিয়ানি বলি নাই, বলছি দুপুরে বিরিয়ানি খাবো আমরা। জিজা হাসি দিয়ে বলল, আগে বলবা তো, তাহলে চলো, তবে আজকে আমাদের মেহমান থাকবে, আমি জান্নাত আন্টিকে দাওয়াত দিব। তালিফ বলল, হ্যাঁ, দুজন মিলে আমাকে পচানোর জন্য? জিজা বলল, হ্যাঁ, বলছি তুমি পচা, তুমি তো বাসি। এই বলে জিজা দৌড় দিল। তারিফও তার পেছনে দৌড়াতে লাগলো। বাসার কাছে এসে জিজা বলল, তুমি বাসায় যাও, আমি জান্নাত আন্টিকে নিয়ে আসছি। তারিফ চলে গেল। জিজা গেল জান্নাতকে নিয়ে আসতে। অনেকক্ষণ দরজা নক করলো, ভেতর থেকে জান্নাতের কোনো সারা শব্দ পাওয়া গেল না। বাধ্য হয়ে জিজা নিজের শক্তি ব্যবহার করে দরজার তালা ভেঙে ফেললো এবং ভেতরে প্রবেশ করে আস্তে আস্তে করে ডাক দিল, জান্নাত আন্টি। হঠাৎ জিজার চোখ পড়লো ছুপ ছুপ রক্ত দাগের ফ্লোরে। জিজা একটু ঘাবড়ে গিয়ে রক্তের দাগ অনুসরণ করে বাথরুমে গিয়ে পৌঁছলো। সেখানে জান্নাতের রক্তাক্ত আহত দেহটা পড়ে আছে। জান্নাতের এই অবস্থা দেখে জিজা এক ছুটে গিয়ে তালিফকে জানালো। তালিফ সবকিছু ফেলে তাড়াতাড়ি এসে দেখলো সত্যি সত্যি জান্নাত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তালিফ জান্নাতের নার্ভ চেক করে দেখলো এখন তার নিঃশ্বাস চলছে। জিজা উপরের দিকে তাকিয়ে বলল, তালিফ উপরে দেখো। তালিফ দেখলো সিলিং এর একটা অংশ ভাঙা, মনে হচ্ছে এখান থেকে কিছু বের করা হয়েছে। তালিফ একটা চেয়ার এনে তার উপর পা দিয়ে সিলিং এর ভাঙা অংশ চেক করে একটা কাঠের বাক্স পেলো। বক্সটা অনেক পুরনো। তালিফ কিছু একটা চিন্তা করে বাক্সটা জিজার হাতে দিয়ে বলল, তুমি এটা নিয়ে বাসায় ফিরে যাও, আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এর মাঝে জান্নাতের জ্ঞান ফিরে এলো। আলতো করে চোখ খুলে কাশতে কাশতে তালিফকে বলল, সে পুতুলটা নিয়ে গেছে। তালিফ বলল, আপনার এই অবস্থা কে করেছে? জান্নাত বলল, আমি যদি কিছু হয়ে যায় তাহলে ওই বাক্সটা রানী ফারিস্তার হাতে পৌঁছে দিবেন দয়া করে। পর মুহূর্তে জান্নাত রক্তাক্ত মুখে একটু হেসে বলল, আমিও কি বোকা, আপনি রানী ফারিস্তাকে কোথায় পাবেন? জিজা গিয়ে এসে বলল, জান্নাত আন্টি, আসলে রানী ফারিস্তা আমার মা, আর এই মহান মানুষটাই মারিত রাজ্যের অঘোষিত রাজা। জান্নাত অবাক হয়ে বলল, কাল রাতেও কেউ এসে আমাকে ধোকা দিয়ে পুতুলটা নিয়ে গেছে, আর এখন তোমরা যা বলছো তাও তো ধোকা, সেটা কিভাবে বিশ্বাস করব? জান্নাত আবার কাশতে লাগলো। জান্নাতের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তালিফ খেয়াল করে দেখলো জান্নাতের পেটে বড় একটা ক্ষত, মনে হচ্ছে ধারালো কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। তালিফ বলল, কাল রাতে কি হয়েছিল? জান্নাত কে এসেছিল? জান্নাত তার পেটের ক্ষতর দিকে তাকিয়ে দেখতে চিৎকার করে আবার জ্ঞান হারালো। জিজা বলল, এতক্ষণ তো সব ঠিকভাবেই কথা বলছিল, তাহলে ক্ষত দেখার পর বেহুশ হয়ে গেলে কেন? তালিফ বলল, এক লোক তার মাঝে ক্যান্সার নিয়ে দিব্যি হাঁটাচলা, খেলাধুলা, খাওয়া দাওয়া সব যাবতীয় কাজ হাসিভাবে করতো, কিন্তু সে জানতো না তার মাঝে ক্যান্সার বাসা বেঁধে আছে। হঠাৎ একদিন পেটে ব্যথার কারণে ডাক্তারের কাছে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে পরীক্ষার পর। তারপর 10 দিনের মাঝেই তার অবস্থা করুণ হয়ে গেল। তার ওজন কমে অর্ধেক চলে আসলো, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, খেলাধুলা তো দূরের কথা। যদি সেই লোকটা তখনও জানতো না তার ক্যান্সার আছে তাহলে সে আগের মতোই হাসি খুশি থাকতো। এখন জান্নাত এতক্ষণ কষ্ট হলেও কথা বলছিল ভালোই, কিন্তু যখন তার ক্ষতটা দেখতে পেলো তখন সে জ্ঞান হারিয়ে ফেললো। এটাই সায়েন্স। জিজা বলল, তার মানে এটা হলো মনের ভাগে খায় না, বনের ভাগে খায়। তালিফ বলল, গাধা, তুমি উল্টো বলছো, ওটা বনের ভাগে খায় না, মনের ভাগে খায়, এমন হবে। জিজা বলল, তুই গাধা, তোর 14 গোষ্ঠী গাধা, আমি হলে গাধি হব। এক কথাতেই আমার জেন্ডার বদলে দিছিস তুই।
তালিফ বলল, এখন আমাদের ঝগড়া করার সময় না, জান্নাতকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে তোমার সাথে আমার বিশাল ঝগড়া লেগে যেত। জিজা বলল, ঠিক আছে, এটা তোলা থাকলো, পরে এখান থেকেই আমাদের ঝগড়া শুরু হবে। তালিফ বলল, এইবার আমি যদি ঝগড়ায় না জিততে পারি তাহলে আমার দাদির কিরে আমি গোসলের সময় সাবানে পা পিছলে পরে থুতা ফাটিয়ে ফেলবো। উপর থেকে তালিফের দাদি লাঠি দিয়ে নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে পরে গিয়ে বলল, আমার ঘাড়ে জায়েদ খানের মতো নায়ক পাহুক, তবুও তোর মতো নাতি যেন না আহে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথনের চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে আছে। হন হন করে হেঁটে একটা ঘরের দরজা ধাক্কা দিল। একজন বুজুর্গ বের হয়ে আসলে পাইথন বলল, ডালিয়া কোথায়? এর মাঝে ডালিয়া ভেতর থেকে বের হয়ে এসে বলল, পাইথন তুমি, তোমার তো এখন মারিত্রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা। পাইথন ডালিয়ার হাতে ধরে টেনে নিয়ে যেতে লাগলো রাগী চোখে। ডালিয়া বলল, কি হয়েছে, এভাবে টানছো কেন? পাইথন ডালিয়াকে নিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বলল, তোমাকে আমি না করেছিলাম এটা করতে, আমার কথা কেন শুনলে না? ডালিয়া কিছু না বোঝার ভান করে বলল, তুমি কি বিষয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পাইথন রেগে ডালিয়ার গলা চেপে ধরে গাছের সাথে লাগিয়ে বলল, আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করবে না। তুমি রানী ফারিস্তার আমানত আনতে কেন গিয়েছো? ডালিয়া বলল, তুমি এতটা নিশ্চিত কিভাবে এটা আমিই করেছি? পাইথন বলল, কারণ সেদিন আমাদের কথোপকথন শুধু তুমিই শুনেছিলে। দৃশ্য চলে গেল সেদিন যেদিন ফারিস্তা তার পাইথন পাহারা চূড়ায় দাঁড়িয়ে কথা বলছিল। ফারিস্তা, পাইথন, আমি বলবো না তোমাকে আমার অধীনে কাজ করো তুমি, আমি চাই তুমি আমাকে এই যুদ্ধে সাহায্য করো, এটাও তোমার প্রতিশোধ। পাইথন বলল, আপনি একজন যোগ্য রানী, আমার ভালো লাগবে আপনার সাহায্যে আসতে পেরে। হুকুম করেন, কি করতে হবে? ফারিস্তা বলল, আগামীকাল নিশ্চিত রাজা দিমিত্রি মারিত্রাজ্যে তোমাকে পাঠাবে ছোটখাটো একটা আক্রমণ করতে, আর তুমি এই নাটকটা শেষে পৃথিবীতে যাবে জান্নাত নামের একটা মেয়ের কাছে। তার কাছে একটা পুতুল আছে, সেটা এনে তোমার কাছে রাখবে। আমার মনে হচ্ছে কেউ জিজাকে লক্ষ্য করছে। পাইথন বলল, সেই পুতুলের সাথে জিজার সম্পর্ক কি? ফারিস্তা বলল, তুমি তো জানোই জিজার শরীরে রাক্ষস ঘারকুনের অস্তিত্ব রয়েছে, কারণ সে তার জন্মদাতা। তাই আমি সবার আগে জিজার মাঝে থাকা ঘারকুনের অস্তিত্ব একটা পুতুলে বন্দি করে দিয়েছি। এখন জিজার মাঝে যেটুকু আছে সেটুকু ভালো শক্তি। যদি কোনোভাবে ওই পুতুল কোনো খারাপ শক্তির হাতে চলে যায় তাহলে সে জিজার মাঝে আবার সেই রাক্ষসী মনোভাব জাগিয়ে তুলবে। তাই আমি চাই আমানতকারী বদল করতে। এখন জান্নাত খুব ভালোভাবে এটা রক্ষা করছে এত বছর, কিন্তু এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যে কোনো কিছু ঘটতে পারে। তার আগে ওই পুতুলটা তোমার কাছে নিয়ে আসো, অন্তত কেউ শক্তি দিয়ে এটা কেড়ে নিতে পারবে না। পাইথন সব শুনে বলল, আমি বুঝতে পারছি জিজার মাঝে এমনিতেও এত শক্তি, আর যদি রাক্ষসী শক্তি চলে আসে তাহলে সবাইকে বিনাশ করে ছাড়বে। ফারিস্তা বলল, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো ওই রাক্ষসী শক্তির প্রভাবে জিজা অতীতের সবকিছু ভুলে যাবে, সে আমাকেও চিনবে না। পাইথন বলল, ঠিক আছে রানী ফারিস্তা, আমি এই নাটকটা শেষ করে পৃথিবীতে যাব, আর এই আমরা দুইজন ছাড়া কেউ জানবে না। ফারিস্তা ঘাড় কাত করে পাথরের আড়ালে তাকিয়ে বলল, কিন্তু মনে হচ্ছে আর একজন জেনে গেছে এই কথা। পাইথন পিছে তাকিয়ে বলল, পাথরের আড়ালে কে? বের হও। দেখা গেল ডালিয়া ধীরে ধীরে বের হয়ে আসলো পাথরের আড়াল থেকে। ফারিস্তা এক ঝটকায় ডালিয়ার গলা চেপে উঁচু করে ফেলে এক হাতে। ডালিয়া পা ছটফট করতে লাগলো। পাইথন বলল, রানী ফারিস্তা, তাকে ছেড়ে দিন, সে আমাকে খুঁজতেই এখানে এসেছে, আমি তাকে চিনি। ফারিস্তা বলল, তাকে জিজ্ঞেস করো সে কেন এসেছে এখানে, তার লুকিয়ে আমাদের কথা কেন শুনছিল। পাইথন ধমক দিয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া কেন এসেছে এখানে, আর এসেছিলে যেহেতু তাহলে লুকিয়েছিলে কেন? ডালিয়া কুকরাতে কুকরাতে বলল, তোমাকে সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম এখানে, কিন্তু তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলে, তাই বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম তোমাদের কথা শেষ হলে বের হবো। পাইথন বলল, কতবার বলেছি আমার পিছু করবে না, রানী ফারিস্তা তাকে ছেড়ে দিন, আমি বলছি সে কাউকে কিছু বলবে না। ফারিস্তা তাকে ছেড়ে দিয়ে বলল, পাইথন, তোমার কথায় ভরসা করে তাকে ছেড়ে দিলাম, তাকে বুঝিয়ে বলল এসব কথা যেন কারো কানে না যায়, আমার এখন যেতে হবে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। পাইথন ডালিয়াকে বলছে, শুধুমাত্র আমার উপর ভরসা করে রানী ফারিস্তা তোমাকে ছেড়ে দিয়েছিল, আর তুমি কিনা আমার ভরসার ফায়দা নিয়ে এই কাজটা করলে। ডালিয়া বলল, তোমাদের কথা শুনে বুঝতে পেরেছিলাম ওই পুতুলটা অনেক দামি এবং গুরুত্বপূর্ণ, তাই ভেবেছিলাম সেটা এনে আমার বাবাকে দেব, যাতে সে সেটা দিয়ে বড় বড় রাক্ষসদের নিয়ন্ত্রণে আনতে পারে। পাইথন ঠাস করে একটা চর বসিয়ে দিল ডালিয়ার গালে। সবকিছু নিয়ে এত কৌতূহল ভালো না ডালিয়া, তুমি শুধু জানো ওই পুতুলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা জানো না ওই পুতুলটা যদি কোনো খারাপ শক্তির হাতে পড়ে তাহলে কত বড় ক্ষতি হবে। ডালিয়া গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে পারিনি পাইথন, আমাকে মাফ করে দাও। পাইথন বলল, পুতুল কোথায় ডালিয়া? ডালিয়া এক ছুটে তার ঘরে গিয়ে পুতুলটা নিয়ে আসলো এবং পাইথনের হাতে দিয়ে বলল, আমাকে মাফ করে দাও, এটা করা ঠিক হয়নি, আমাকে ভুল বোঝো না পাইথন। পাইথন পুতুলটা হাতে নিয়ে বলল, আর কখনো আমার সামনে আসবে না, কারো বিশ্বাসের যোগ্য না তুমি,
অনেক কষ্টে নিজের নীতি ভঙ্গ করে তোমার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করেছিল, কিন্তু সব শেষ করে দিলে। এই বলে পাইথন চলে যাচ্ছিল। ডালিয়া কাঁদতে কাঁদতে পাইথনকে ডাকতে লাগলো আর মাফ চাইতে লাগলো। একটু এগিয়ে গিয়ে পাইথন আবার ফিরে আসলো। ডালিয়া খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি ফিরে আসবে। পাইথন বলল, জান্নাত নামের মেয়েটাকে তোমাকে এমনিতেই বিশ্বাস করে নিল? সে তোমাকে পুতুলটা এত সহজেই দিয়ে দিল? ডালিয়া বলল, আমি তো তোমার রূপ ধরে গিয়েছিলাম। প্রথম প্রথম সে আমাকে বিশ্বাস করলো, পরে সে বুঝতে পেরে গিয়েছিল আমি পাইথন না। পাইথন বলল, তারপর? ডালিয়া মাথা নিচু করে বলল, তারপর সেটাই করেছি। তাকে চরম ভাবে আঘাত করে তার মুখ থেকে বের করেছি পুতুল রাখার স্থান। পাইথন রেগে ডালিয়াকে কষে আরো একটা থাপ্পড় মেরে বলল, একটু আগে বলেছিলাম আমার সামনে না আসতে তোমাকে, এখন কথা দিচ্ছি আমাকে তোমার সামনে দেখবে না কখনো। পাইথন চলে গেল। ডালিয়ার চোখ ভিজে গেল। বারবার বলতে লাগলো, পাইথন আমি বুঝতে পারিনি। দৃশ্য চলে এলো মারিত রাজ্যে। ফারিস্তা রাতের খাবার খাচ্ছে, টেবিলে তাইবাও আছে। তাইবা খাবার খাচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। ফারিস্তা গলা খাকুনি দিয়ে বলল, তাইবা তুই ঠিক আছিস? তোকে চিন্তিত লাগছে। তাইবা থতমত খেয়ে বলল, না মানে চিন্তা করছিলাম কি হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তারা আক্রমণ করবে, আমরা কি পেরে উঠবো তাদের সাথে? আমি নিজের চিন্তা করি না ফারিস্তা, আমি তোর জন্য চিন্তিত। ফারিস্তা খাবার মুখে দিয়ে একটু হেসে বলল, চিন্তা করিস না, আমার এক পরিকল্পনার পেছনে আরো 10টা পরিকল্পনা থাকে। আমরা শক্তিতে না হলেও বুদ্ধিতে জিতবো তাদের সাথে। তাইবা বিড়বিড় করে বলল, সেটাই তো আমার ভয়, তোর একটা পরিকল্পনার পেছনে আরো 10টা পরিকল্পনা থাকে। ফারিস্তা বলল, কিরে বিড়বিড় করে কি বলছিস? খাবারের সাথে কথা গলায় আটকে গেল নাকি? তাইবা হাসি দিয়ে বলল, আরে না, বলছিলাম যে এই সময়টা জিজাকে মারিত রাজ্যে নিয়ে আসলে ভালো হতো না? জিজার সামনে একটা বিশাল সৈন্যদলও কিছু না, সে একাই তাদের পিষে ফেলতো। ফারিস্তা একটু ধমকের গলায় বলল, তাইবা এটা তুই কিভাবে বললি? আমি জানি জিজা অনেক শক্তিশালী, কারণ সে ভ্যাম্প, কিন্তু সে এখন একটা বাচ্চা, তাকে এসব লড়াইয়ের মাঝে আনতে চাইনি বলেই ছোটবেলা থেকে পৃথিবীতে রেখেছি। আমি চাই না তার মাঝে সব যুদ্ধের কোনো প্রভাব পড়ুক। তাইবা বলল, তা ঠিক আছে, কিন্তু জিজা থাকলে তোর জন্য আমার চিন্তা লাগতো না। ফারিস্তা সুন্দর করে হেসে বলল, তাইবা জানিস পৃথিবীর কোন এক মহাপুরুষ বলেছিল, তুমি আমাকে আমার আপনজন থেকে বাঁচাও, শত্রুর সাথে তো আমি নিজেই যথেষ্ট। তাইবা এটা শুনে একটু হাসি দিয়ে বলল, ঠিকই বলেছে সে। এর মাঝে একজন প্রহরী হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, রানী ফারিস্তা ঘুল বা পশ্চিম তীরে আক্রমণ করেছে, আমাদের সৈন্যরা তাদের সাথে লড়াই করছে। ফারিস্তা আর তাইবা খাওয়া রেখে উঠে পড়লো। ফারিস্তা বলল, তাইবা তোর অধীনে থাকা সৈন্য নিয়ে জঙ্গলের দিকে থেকে যাবি, আমি যাব পাহাড়ের দিক থেকে। দুই দিক থেকে আক্রমণ করলে তারা বিভ্রান্ত হয়ে পড়বে। কথা মতো তাইবা চলে গেল। ফারিস্তা মনে মনে বলল, পাইথনের দ্বারা তেমন ক্ষতি হবে না, রাজাকে দেখানোর জন্য যতটুকু দরকার ততটুকুই করবে সে, শুধু রাজার অনুগত সৈন্যদের এখান থেকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। তাইবা জঙ্গলের দিকে দিয়ে যাওয়ার সময় সেই বুড়ির কাছে গেল প্রথমে। ডাইনি বলল, তোর তরবারি প্রস্তুত, এখন এই তরবারি ভ্যাম্প মারার জন্য উতলা হয়ে আছে। তাইবা এক পৈশাচিক হাসি দিয়ে বলল, তাহলে এখন পৃথিবীতে যাওয়ার সময় হয়েছে, যাকে মেরে তার মাথা ফারিস্তার পায়ের কাছে এনে ফেলবো। পেছন থেকে কেউ বলে উঠলো, আমাকে ছাড়াই পৃথিবীতে চলে যাবি তাইবা? নতুন বাসার ঠিকানা তো জানিস না? তাইবা কেঁপে উঠলো আর পেছনে তাকিয়ে ভয়ার্থক গলায় বলল, ফারিস্তা তুই? ফারিস্তা তাইবার সামনে মুখে এক অদ্ভুত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তাইবা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তোর তো পাহাড়ের দিকে যাওয়ার কথা ছিল, এখানে কিভাবে আসলি? ফারিস্তা বলল, আমি তো তোকে আমার বোনের জায়গায় বসিয়েছিলাম, তুই এটা কেন করলি? তাইবা এবার রাগান্বিত আর অশ্রু শক্তির চোখে ফারিস্তার দিকে এগিয়ে এসে এক চর বসিয়ে দিল। ফারিস্তার সাথে সাথে আসা দেহরক্ষীরা প্রতিবাদ করতে চাইলে ফারিস্তা হাতের ইশারায় তাদের থামিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগে সে ডাইনি বুড়ি এক ধরনের সাদা পাউডারের মতো কিছু ফু দিয়ে পুরো ঘরে ছড়িয়ে দিল। ফারিস্তা এবং তার দেহরক্ষীরা কিছুই দেখতে পাচ্ছে না। ফারিস্তা চিৎকার করে বলল, তারা যেন পালাতে না পারে কোনোভাবেই। ধীরে ধীরে ধোঁয়া কমে এলে দেখা গেল তাইবা এক ভয়ানক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে কিছু সংখ্যক ঘুল জিন, যাদেরকে রাজা দিমিত্রি দিয়েছিল তাইবার সাথে। তাইবা হাসতে হাসতে বলল, আমরা পালাবো না ফারিস্তা, তোর পালানোর সময় হয়ে গেছে। ফারিস্তা তার কোমর থেকে তরবারি বের করে বলল, এত বছর আমার সাথে থেকে এটাই জানতে পারলি না আমি ভাগি না, ভাগাই। এই বলে ফারিস্তা এগিয়ে আক্রমণ করলো তাইবার ওপর। দুজনের মাঝে তুমুল লড়াই শুরু হলো। তাইবা সেই জাদু মন্ত্র করা ভ্যাম্প মারা তরবারিটা নিয়ে ফারিস্তার সাথে লড়াই করতে লাগলো। এদিকে ঘুল জিনদের লড়াই শুরু হলো ফারিস্তার দেহরক্ষীদের সাথে। তারা সংখ্যায় বেশি হওয়ায় দেহরক্ষীরা তাদের সাথে কিছুতেই পেরে উঠছে না। ফারিস্তা একের পর এক আঘাত করতে লাগলো তাইবাকে, কোনো সুযোগ না দিয়ে। তাইবা শুধু ফারিস্তার তরবারির আঘাতগুলো আটকে দিচ্ছে আর পিছিয়ে যাচ্ছে। ডাইনি বুড়ি পাশে দাঁড়িয়ে তার তন্ত্রমন্ত্র চালিয়ে যাচ্ছে তাইবার শক্তিকে বৃদ্ধি করার জন্য, কিন্তু ফারিস্তা আগে থেকেই শক্তিশালী, তাই তাইবাকে কোনো সুযোগই দিচ্ছে না আক্রমণ করার। এক পর্যায়ে তাইবার হাত থেকে তরবারি নিচে পড়ে গেল। তাইবা দৌড়ে তরবারির কাছে যাওয়ার আগেই ফারিস্তা সেখানে পৌঁছে গেল। তাইবা থমকে দাঁড়িয়ে গেল। ফারিস্তা লাথি মেরে তরবারিটা তাইবার দিক থেকে ছুড়ে দিয়ে বলল, বিনা হাতিয়ারে লড়াই করা ঠিক না, নে তোকে আরেকটা সুযোগ দিলাম। তাইবা তরবারিটা উঠিয়ে চোখ বন্ধ করে অতীতের কিছু দৃশ্য মনে করতে লাগলো। ফারিস্তার সাথে কাটানো মুহূর্তগুলো, একসাথে ছুটাছুটি, একসাথে পাহাড়ের ঝর্ণায় লাফ দেওয়া,
মান অভিমান দুষ্টু মিষ্টি ঝগড়া সবশেষে রানী সিলভিয়ার মাথা কেটে পড়ে যাওয়ার দৃশ্য। তাইবা চোখ খুলে তাকালো, এবার তাইবার চোখ থেকে যেন আগুন ঝরছে। তাইবা শক্ত করে তরবারিটা আঁকড়ে ধরে পূর্ণাঙ্গ শক্তি দিয়ে ফারিস্তার উপর ঝাঁপিয়ে পড়লো। এবার ফারিস্তা তাইবার সাথে পেরে উঠছে না। তাইবা ফারিস্তাকে এক লাথি দিল। ফারিস্তা নিচে না পড়ে পা পিছলাতে পিছলাতে কিছুটা দূরে চলে গেল। ফারিস্তা একটু হেসে বলল, বাহ, এই না হলে আমার জিগরি দোস্ত। তাইবা বলল, আমি তোর দোস্ত না, আমি মারিত রাজ্যের উত্তরসূরি রানী সিলভিয়ার মেয়ে তাইবা। এই বলে আবার ঝাঁপিয়ে পড়লো। হাড্ডাহাড্ডি লড়াই চললো দুজনের মাঝে। ওইদিকে ঘুল জিনরা ফারিস্তার দেহরক্ষীদের মেরে ফেলেছে। এবার তারা তাইবার সাথে এক হয়ে ফারিস্তার উপর ঝাঁপিয়ে পড়লো। ফারিস্তা একা সবার সাথে লড়াই করে যাচ্ছে। ডাইনি বুড়ি সবার পেছনে থেকে একটা ঢোলের মতো কিছু নিয়ে সেটা বাজাতে শুরু করলো। এই শব্দ ফারিস্তার কান ভেদ করে ভেতরে প্রবেশ করে তাকে দুর্বল করে দিতে লাগলো। ফারিস্তা ডাইনি বুড়ির দিকে অগ্নিশর্মার দৃষ্টিতে তাকিয়ে সবাইকে ডিঙ্গিয়ে এক লাফ দিয়ে ডাইনি বুড়ির মাথার উপর তরবারি দিয়ে আঘাত করলো এবং একদম পা পর্যন্ত নামিয়ে দিল। ডাইনি বুড়ি মাঝখান থেকে দুভাগ হয়ে দুই দিক পড়ে গেল। ফারিস্তার চেহারায় বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে। নীল রক্ত বের হচ্ছে ক্ষত স্থান থেকে। হাতেও অনেক আঘাতের চিহ্ন। কয়েকজন ঘুল জিন মরে পড়ে আছে। তারা সামনে তাইবা এবং বাকি থাকা ঘুল জিনটা হিংসাত্মক ভাবে দাঁড়িয়ে আছে। ফারিস্তা রক্তাক্ত হাতে তরবারিটা শক্ত করে ধরলো আর বলল, দেরি করিস না, আয় আয়। এই বলে আবার তুমুল লড়াই শুরু হলো। এক এক করে ঘুল জিনটা মারা পড়েছে ফারিস্তার হাতে। তাইবা পেছন থেকে সুযোগ খুঁজতে যাচ্ছে। ফারিস্তা ঘুল জিনদের সাথে লড়াই করছে। এর মাঝে তাইবা পেছন থেকে এসে ফারিস্তার হাতে তরবারি দিয়ে আঘাত করলো। ফারিস্তার হাত থেকে তরবারি পড়ে গেল। এখন মাত্র 7 জন ঘুল জিন অবশিষ্ট আছে। আর তাইবা তরবারি পড়ে যাওয়ার পর ঘুল জিনরা এসে ফারিস্তার গলায় তরবারি ঠেকিয়ে তাকে আটক করে ফেললো। তাইবা হাসতে হাসতে এসে ফারিস্তার মুখে এক ঘুষি মেরে উপরের দিকে তাকিয়ে বলল, মা, শুনছো তুমি? তোমার হত্যাকারী আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। কথা দিয়েছিলাম তোমাকে তোমার হত্যার প্রতিশোধ নেব। আমি আমার কথা রাখবো এখন। ফারিস্তা মুখ থেকে রক্ত থু করে ফেলে একটু মুচকি এসে বলল, যোগ্য মায়ের যোগ্য মেয়ে, আফসোস তোর জন্য, তুই তোর প্রতিশ্রুতির জন্য বন্ধুত্বকে ব্যবহার করেছিস। তাইবা বলল, আর তুই আমার মাকে হত্যা করেছিস। ফারিস্তা বলল, তোর মা তোর অন্যায়ের শাস্তি পেয়েছে। ক্ষমতা আর অর্থের লোভে পুরো রাজবংশের সবাইকে হত্যা করেছিল। আমাকে বাঁচিয়ে রেখেছে যাদের তরবারি পর্যন্ত পৌঁছাতে পারে। আর তোকে রেখেছে আমার ছায়া সবার অজান্তে। আমি তো তোকে আমার মনের সবচেয়ে উঁচু জায়গায় বসেছিলাম। তাইবা বলল, তুই কিভাবে জানলে আমি রানী সিলভিয়ার মেয়ে, আর কবে থেকে? ফারিস্তা বলল, চিন্তা করিস না, আগে থেকে জানলে এতদিন বেঁচে থাকতি না। তুই আমার কাছে বিশ্বাসঘাতক সাজিয়ে যাকে হত্যা করেছিস পরিকল্পনা করে তার হাতে একটা চিহ্ন দেখতে পেয়েছি আমি। একই চিহ্ন সেই জঙ্গলে থাকা ডাইনির হাতেও আছে। আমি জানতাম, তখন বুঝলাম এর সাথে ডাইনি জড়িত আছে। তখনও তোকে আমার সন্দেহ হয়নি, কিন্তু ডাইনিকে ধরে দুইটা মারতেই সে ফরফর করে সব বলে দিয়েছে। আমি বিশ্বাস করিনি তার কথা। সে আমাকে বলল, তাইবা একটু পর এখানে আসবে তরবারি নিতে, তখন না হয় নিজের চোখেই দেখবেন। আর আমি এসে নিজের চোখে আমার সবচেয়ে আপনজনের বিশ্বাসঘাতকতা দেখলাম। এর চেয়ে ভয়ানক দৃশ্য আর কি হতে পারে? তাইবা সব শুনে ডাইনিকে গালি দিয়ে বলল, শয়তানের বাচ্চা, ফারিস্তা তোকে না মারলে এখন আমি তোকেই মেরে ফেলতাম। ফারিস্তা বলল, তোকে না বলেছিলাম যেদিন আমি জানতে পারবো তুই বিশ্বাসঘাতক সেদিন আমি যেন না আর নিঃশ্বাস নেই। নে, তোর প্রতিশোধ পূর্ণ কর। তোর মা ওপর থেকে আর দেরি সহ্য করতে পারছে না। তাই বা তরবার উঁচু করলো আর বলল, ভেবেছিলাম তোর সামনে তোর প্রিয়জনকে মারবো, কিন্তু তোর জন্য পরিকল্পনা উল্টে গেল আমার, তাই তোকেই আগে মারছি। তবে তোর কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারিস, আমি সেটা পূরণ করবো। ফারিস্তা হালকা হাসি দিয়ে বলল, আমার শেষ ইচ্ছে হলো তাড়াতাড়ি আমাকে মেরে ফেল। যদি আমি কোনোভাবে বেঁচে যাই তাহলে তুই বাঁচবি না। তাই বা আর কোনো কথা না বলে তরবারি সোজা ফারিস্তার গলা বরাবর চালিয়ে দিল। ফারিস্তার চোখ বন্ধ করে রইল, কিন্তু তরবারি ফারিস্তার গলা পর্যন্ত পৌঁছানোর আগেই এক অদৃশ্য শক্তি এসে তাইবাকে ছুঁড়ে ফেলে দিল। সাথে সাথে ঘুল জিনরাও এদিক ওদিক ছিটকে পড়লো। ফারিস্তা হাসতে হাসতে আস্তে করে চোখ খুললো। সামনে যুদ্ধের পোশাকে দাঁড়িয়ে আছে পাইথন। ফারিস্তা বলল, এত দেরি হলো কেন? পাইথন বলল, রাজার অনুগত সৈন্যদের মারতে মারতে দেরি হয়ে গেল, তবে ঠিক সময় এসেছে দেখা যাচ্ছে। ফারিস্তা উঠে বলল, হ্যাঁ, হাতে ঘড়ি থাকলে আরো একটু আগে আসতে পারতে। তাইবা ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কিভাবে হলো? ফারিস্তা বলল, তোর আগেই বলেছিলাম দেরি না করে আমাকে মেরে ফেল, কিন্তু তুই কথা বলে সময় নষ্ট করেছিস। পাইথনকে বলে রেখেছিলাম মারিত রাজ্য আক্রমণের পর যদি দেখো আমি সেখানে পৌঁছাইনি, তাহলে বুঝে নেবে আমি সেই বিশ্বাসঘাতককে পেয়ে গিয়েছি, সময় মতো চলে আসবে। পাইথন বলল, তাইবা আমি কিন্তু আমার কথা রেখেছি। রানী ফারিস্তাকে বলিনি তুমি বিশ্বাসঘাতক, সে নিজেই খুঁজে নিয়েছে। তাইবা চিৎকার করে বলল, তাহলে ওর সাথে তুইও মরবি আজকে। পেছন থেকে ঘুল জিনরা আক্রমণ করলো। পাইথন বলল, রানী ফারিস্তা, এদের সাথে আমি বোঝাপড়া করছি, এরা আমার ঘরের সদস্য, আপনি আপনার ঘরের সদস্যকে সামলান।
পাইথন একে একে গুলজিনদের মারা শুরু করলো। পাইথন তরবারি আঘাতে গুলজিনরা কাচের মতো টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। তাইবা প্রচন্ড রাগ আর হিংস্র হয়ে আবার ফারিস্তার উপর ঝাঁপিয়ে পড়লো। এবার ফারিস্তা তাইবাকে আর কোনো সুযোগ দিল না। লড়াইয়ে এক পর্যায়ে তাইবা আর তরবারি ফারিস্তার দিকে বাড়ালে ফারিস্তা নিচু হয়ে নিজের তরবারিটা উল্টো করে ধরে এক কোপে তাইবার হাত আলাদা করে ফেলে দিল তরবারি সহ। তাইবা কাটা হাত অন্য হাত দিয়ে চেপে ধরে মাটিতে পড়ে কাতরাতে লাগলো। ফারিস্তা অনেক আহত, ঢলতে ঢলতে গিয়ে তাইবার মাথার কাছে তরবারিটা গেঁথে দিল মাটিতে। তারপর তরবারিতে ভর দিয়ে নিজেও বসে পড়লো তাইবার মাথার সামনে আর বলল, তোকে মারতে আমার অনেক কষ্ট হবে তাইবা। গতকাল পর্যন্ত আমি ভাবিনি আমাকে এই পরিস্থিতিতে পড়তে হবে। তুই এটা কেন করলি? এতক্ষণে পাইথনও সবাইকে শেষ করে এসে ফারিস্তার পাশে দাঁড়িয়েছে। তাইবা কাঁদতে কাঁদতে বলল, ছোটবেলা থেকে তোর জন্য আমি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। তোর সাথে বন্ধুত্ব করেছি আমার মায়ের আদেশে, তোর বিশ্বাস অর্জন করেছি। কথা ছিল সেই তরবারি খুঁজে পাওয়ার পর তোকে মেরে আমার মা আমাকে তার মেয়ের মর্যাদায় পুরো রাজ্যে ঘোষণা করে দিবে, কিন্তু আমার মা চোখের সামনে আমার মাকে মেরে ফেললি। সেদিন তীর আমি রানী সিলভিয়াকে লক্ষ্য করে মারিনি, তোকে মেরেছিলাম। বছরের পর বছর তোর সাথে বন্ধুত্বের অভিনয় করে গিয়েছি শুধু এই আশায় একদিন আমার দায়িত্ব শেষে মায়ের কোলে ফিরে যাব। তুই সেটা হতে দিলি না। নিজ চোখে মায়ের মৃত্যু দেখেও তাতে দাঁত চেপে তোর সাথে হাসি মুখে কথা বলেছি, তোর আনুগত্য করেছি। ফারিস্তা বলল, আমি তো তোর সাথে কোনো অন্যায় করিনি। তোর মা আমাদের উপর জুলুম করেছিল, তাই শাস্তি পেয়েছে। সবাই বলে সঙ্গদোষে লোহা বাসে। দুঃখজনক হলেও সত্যি, তুই আমার সাথে এত বছর থেকেও তোর মায়ের স্বভাব তোর মাঝে থেকে গিয়েছে। রক্ত কখনো বদলায় না, তোর রক্ত মিশে আছে বিশ্বাসঘাতকতা। নাইবা বলল, বিশ্বাস কর আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু সবশেষে আমার মায়ের কাটা মাথাটাই ভেসে উঠতো আমার চোখে। আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল এই প্রতিশোধের নেশা। সবচেয়ে কঠিন জিনিস কি জানিস? কাউকে ঘৃণা করা সত্ত্বেও তার সাথে হাসি খুশি আর বিশ্বস্ত হয়ে থাকার অভিনয় করা। আমি সেটা করতে করতে আজ ক্লান্ত। ফারিস্তা অশ্রুসিক্ত চোখে তাইবার রক্তাক্ত চেহারাটা নিজের জামা দিয়ে মুছে দিল। তারপর অক্ষত হাতটা চেপে ধরে বলল, বন্ধুর জন্য একবার না 100 বার মরতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকের জন্য একবারও না। তুই বললে আমি মৃত্যুর সামনে বুক পেতে দিতাম। তোর জন্য আমার জীবন কোরবান ছিল, কিন্তু এখন না পারছি তোকে ভালোবাসতে, আর না পারছি ঘৃণা করতে। তাইবাও ফারিস্তার হাত চেপে ধরে প্রচুর কান্না করছে আর বলছে, আমাকে মাফ করে দে ফারিস্তা, আমি একটা অকৃতজ্ঞ। আমি তোর পিঠ পিছনে অনেক ষড়যন্ত্র করেছি, আমাকে মাফ করে দে। পাইথন বলল, রানী ফারিস্তা, আমি বলছি তাইবাকে একটা সুযোগ দিন। সে প্রতিশোধের নেশায় নিজের মাঝে ছিল। এই লড়াইয়ে বিশ্বাসঘাতক তাইবা মারা গেছে। এখন আপনার সামনে আপনার একমাত্র বন্ধু আছে, তাকে মাফ করে দিন। ফারিস্তা বলল, হ্যাঁ পাইথন, তাইবাকে আমি কখনো মারতে পারবো না। যেই হাতে হাত রেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেই হাত দিয়ে আমি ওকে কিভাবে মারবো? তাইবা অনুশোচনায় প্রচুর কাঁদতে লাগলো। ফারিস্তা তাইবাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে একটা ভালো কথা বলি। এমনিতে তো সবসময় খারাপ কথাই বলে থাকি। জিজা আসলে কোনো এতিমখানা থেকে দত্তক নেয় মেয়ে না। জিজা রানী সিলভিয়ার মেয়ে, তোর বোন। তাইবা ফারিস্তার চোখের দিকে টলমল দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছিস তুই? ফারিস্তা তাইবার কানে খোঁচা দিয়ে বলল, নেট চলে গেছে নাকি? কি বলছিস শুনতে পাচ্ছিস না? তাইবা একটু হেসে বলল, এটা কিভাবে সম্ভব? আমার বাবা তো আমার জন্মের পরই মারা গিয়েছে, তাহলে জিজা আমার মেয়ে বোন হয় কিভাবে? ফারিস্তা পাইথনের দিকে তাকালো। পাইথন বলল, আমার দিকে তাকান কেন? আমি ভাই বিয়ার শাদী করি নাই। জিজা কেমনে হয়েছে তা বলতে পারবো না। ফারিস্তা হাসি দিয়ে তাইবাকে সবকিছু বুঝিয়ে বলল। তাইবা খুশি হওয়ার বদলে আতঙ্কিত হয়ে বলল, ফারিস্তা, আমি একটা বিশাল ভুল করে ফেলেছি। ফারিস্তা বলল, আবার কি করেছিস তুই? তাইবা বলল, এটা আসল ভ্যাম্প মারার তরবারি না। আসল তরবারি নিয়ে তারা জিজাকে মারতে চলে গেছে ইতিমধ্যে। ফারিস্তা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কারা? তাইবা বলল, রাজা দিমিত্রি পাঠালো বাকি অর্ধেক সৈন্যকে। আমি এটা করতে পাঠিয়ে দিয়েছিলাম যখন ডাইনি ঘরে সাদা পাউডার ছড়িয়েছিল। ফারিস্তা হন্তদন্ত হয়ে উঠে পড়লো আর বলল, এটা তুই কি করেছিস তাইবা? পাইথন, এখন তোমার সৈন্য নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দাও। পাইথন সময় নষ্ট না করে তাড়াতাড়ি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিল। ফারিস্তা বেশ রেগে ঘরের একটা খুঁটিতে সহজরে ঘুষি দিয়ে বলল, তাইবা কি করেছিস তুই? তাইবা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দে, আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম রে। অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য, কিন্তু আমি তোর বন্ধু হওয়ার যোগ্য না। আমার এই বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি মৃত্যু। ফারিস্তা তাইবার থেকে একটু দূরে ছিল। দূর থেকেই ফারিস্তা বলল, না তাইবা, এটা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাইবা একটু মুচকে এসে বলল, সব ঠিক হয়ে যাক ফারিস্তা, কিন্তু আমি এই অপরাধ নিজের মাঝে বয়ে বাঁচতে পারবো না, বিদায়। ফারিস্তা তাইবা না বলে দৌড়ে তাইবার কাছে আসার আগে পাশে পড়ে থাকা ছোট একটা চাকু দিয়ে নিজেই নিজের গলা কেটে ফেললো। ফারিস্তা এসে তাইবার অর্ধ কাটা মাথাটা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, এটা কি করলি তুই তাইবা? তুই এটা কেন করলি বোন? এমনটা তো হওয়ার কথা ছিল না। তাইবা ততক্ষণে নিঃশ্বাস ত্যাগ করেছে। এখন তাইবার চোখ দুটো খোলা, ফিনকি দিয়ে গলা থেকে নীল রক্ত বের হচ্ছে। ফারিস্তার হাত তাইবার রক্তে রঙিন হয়ে গেল।
ফারিস্তা চিৎকার করতে করতে কাঁদতে লাগলো। তাই এবার নিথর দেহটা জড়িয়ে ধরি। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফ আর জিজা জান্নাতকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় এসেছে। জান্নাত এখন মোটামুটি সুস্থ। ডাক্তার বলছে কয়েকদিন বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আর কোনো ভারী কাজ করা যাবে না। তালিফ জান্নাতকে নিজেদের বাসায় নিয়ে আসলো জিজার জোড়াজুড়িতে। তালিফ এটা চাইছিল না। বাসায় এসে তালিফ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। জিজা আর জান্নাত গল্প করতে লাগলো। জিজা বলল, জান্নাত আন্টি, তালিফের চিৎকার শুনতে চাও? জান্নাত বলল, কিভাবে? জিজা গিয়ে আস্তে করে ওয়াশরুমের লাইট অফ করে দরজার বাইরে থেকে লক করে দিল। ভেতর থেকে তালিফ সারের মতো চিৎকার করতে লাগলো। জান্নাত আর জিজা হাসতে হাসতে সেদিকে। তালিফ বলল, আমি 3 পর্যন্ত গুনবো, তার আগে দরজা না খুললে খবর আছে। জিজা বলল, 3 পর্যন্ত কেন গুনবা? কমপক্ষে 300 পর্যন্ত গুনো, তারপর দরজা খুলবো। তালিফ গুনতে শুরু করলো। 1, 2, 2.25, 2.5, 3.25। তালিফ 3 বলার আগেই মেন দরজায় খটখট শব্দ। এত রাতে আবার কে এলো? জিজা ওয়াশরুমের দরজা না খুলে মেন দরজা খুলতে চলে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল গল্পটি। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে এই গল্পের পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।